তাহেরিকে সতর্ক করল ইসি। এবার কেন্দ্র দখল হলে কেউ ছাড় পাবে না, বললেন স্বরাষ্ট্র উপদেষ্টা। জানাবো নির্বাচন, উত্তেজনার সংঘাত বাড়ছে। এবং সর্বশেষ জানাবো ডাকসু ভিপি সাদিক কায়েম, যারা গত 1.5 বছর চাঁদাবাজি করেছে তাদের লাল কার্ড দেখাতে হবে। দর্শক শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার জানিয়ে দিব বিস্তারিত সংবাদ। তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক দিন এবং ভিডিও সম্পর্কে আপনাদের গুরুত্বপূর্ণ মতামত কমেন্ট করে জানিয়ে দিন। তাহেরিকে সতর্ক করল ইসি। নির্বাচনী আচরণ বিধিমালা পরিপন্থী কার্যক্রমের জন্য হবিগঞ্জ 4 আসনের বাংলাদেশ ইসলামী ফ্রন্টের সংসদ সদস্য প্রার্থী গিয়াসউদ্দিন তাহেরিকে সতর্ক করেছে নির্বাচন কমিশন। বিষয়টি নিশ্চিত করেছেন সহকারী রিটার্নিং অফিসার মোহাম্মদ জিয়াউর রহমান। নির্বাচন কমিশনের উপসচিব মোহাম্মদ দিদার হোসেন স্বাক্ষরিত এক নোটিশে তাকে সতর্ক করা হয়। তিনি বলেন, আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে মোহাম্মদ গিয়াসউদ্দিন তাহেরিকে সতর্ক করে নির্বাচন কমিশন থেকে একটি চিঠি দেওয়া হয়েছে। নোটিশে বলা হয়, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে মোহাম্মদ গিয়াসউদ্দিন গত 15 জানুয়ারি ফেসবুকে একটি পেজে ভিডিও লিঙ্ক ব্যবহার করে মোমবাতি প্রতীকে ভোট প্রার্থনা করেছেন, যা সংসদ নির্বাচনের রাজনৈতিক দল ও প্রার্থী আচরণ বিধিমালা 2025 বিধি 18 এর লঙ্ঘন। এতে অবাধ ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানের প্রস্তুতি বা পরিচালনায় বিঘ্ন ঘটে। এই অবস্থায় নির্বাচন পূর্ব সময়ে এমন আচরণবিধি লঙ্ঘন থেকে বিরত থাকার নির্দেশনা প্রদান করা হচ্ছে। নোটিশে আরও বলা হয়, নির্বাচন কমিশনের নির্দেশনা অনুসারে আপনাকে সংসদ নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা লঙ্ঘন করলে জরিমানা আরোপ, এমনকি প্রার্থিতা বাতিল করা হতে পারে মর্মে সতর্ক করা হলো। এবার কেন্দ্র দখল হলে কেউ ছাড় পাবে না, বলছেন স্বরাষ্ট্র উপদেষ্টা। এবার যদি কোথাও কেন্দ্র দখল হয় কেউ ছাড় পাবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন অন্তর্বর্তী সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি বলেন, কেন্দ্র দখল যেন না হয় সেজন্য এবার সিসিটিভি ক্যামেরা লাগানো হচ্ছে। পুলিশকে 25,700 বডিওন ক্যামেরা দিচ্ছি, ড্রোন ব্যবহার করছি। এরপরে যদি কেউ কোনো রকম এদিক সেদিক করতে যায় তাহলে কেউ ছাড় পাবে না। সে ভাই হোক বা বোন হোক, তার ছবি এখানে থেকে যাবে। 3 বা 4 দিন পর হোক বা 6 মাসের জন্য জামিন নিয়ে আসুক, জামিনের পরে হলেও সে ধরা খাবে। স্বরাষ্ট্র উপদেষ্টা আরও বলেন, আগামী 12 ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচন। এই নির্বাচন সংক্রান্ত একটি মত বিনিময় সভা করেছি আমরা। এতে সেনাবাহিনী, বিজিবি সহ আইন শৃঙ্খলা বাহিনীর সবাই ছিল। এতে আমরা বিভিন্ন সমস্যাগুলো আলোচনা করেছি, তাদের প্রস্তুতির বিষয়ে আলোচনা করেছি। এতে দেখা গেছে তাদের প্রস্তুতি বেশ ভালো এবং প্রশংসনীয়। তারা জাতিকে একটি ভালো নির্বাচন উপহার দিতে পারবে, এটা আমাদের বিশ্বাস। সাংবাদিকদের সহযোগিতা কামনা করে তিনি বলেন, ঝিনাইগাতীর ঘটনাটি খুবই দুঃখজনক। এ ধরনের ঘটনা যেন আর না ঘটে, এর জন্য যত ধরনের প্রস্তুতি নেওয়ার আমরা নিচ্ছি। এর জন্য যারা দায়ী তাদের সবাইকে আইনের আওতায় নিয়ে আসা হবে। তবে এ ধরনের ঘটনার পর জড়িতরা এলাকায় থাকে না, তারা দূরে চলে যায়। এজন্য অনেক ক্ষেত্রে একটু সময় লাগে, তবে তাদের সবাইকে আইনের আওতায় নিয়ে আসা হবে। নির্বাচনী দায়িত্ব পালনকালে সাংবাদিকদের নিরাপত্তা প্রসঙ্গে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, এবারের নির্বাচনে আমরা সাংবাদিকদের পোলিং সেন্টারে ঢোকার জন্য অনুমতি দিয়ে দিয়েছি। এতে সাংবাদিকদের উপর হামলার কোনো ধরনের আশঙ্কা নেই। এখনো পর্যন্ত ময়মনসিংহ বিভাগ সহ দেশের কোথাও সাংবাদিকদের উপর হামলার ঘটনা ঘটেনি। তবে ছোটখাটো কিছু সমস্যা তো থাকবেই, কিন্তু বড় ধরনের কোনো ঘটনা নেই। নির্বাচনে ফলাফল ঘোষণার বিলম্ব প্রসঙ্গে জানতে চাইলে তিনি বলেন, ফলাফল প্রস্তুত হয়ে গেলে ঘোষণা করে দেবে। এখন তো ফলাফল ঘোষণার সুবিধা, যেহেতু প্রত্যেকটি কেন্দ্রে প্রার্থীদের এজেন্ট থাকবে। কোনো প্রার্থী কত ভোট পেল সাথে সাথে এজেন্ট তা মোবাইলে জানিয়ে দেবে। সরকারিভাবে ফলাফল ঘোষণার আগেই মোবাইলের মাধ্যমে ফলাফল মানুষ পেয়ে যায়, তা আপনারাও জানেন। এ সময় ময়মনসিংহের বিভাগীয় কমিশনার মির্জা ফারাহ শাম্মী, ময়মনসিংহ পুলিশ রেঞ্জের ডিআইজি মোহাম্মদ আতাউল কিবরিয়া, র্যাব 14 এর অতিরিক্ত ডিআইজি নাইমুল হক, ময়মনসিংহের জেলা প্রশাসক ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ সাইফুর রহমান সহ আরও অনেকে উপস্থিত ছিলেন। নির্বাচন, উত্তেজনার সংঘাত বাড়ছে। রাজনীতিতে তর্ক হবে, বিতর্ক হবে, নির্বাচন এলে তা তীব্র হবে। মাঠে তাপ উত্তাপ বাড়বে, উত্তেজনায় আসবে, তাই বলে খুন খারাপিও হতে হবে। এবার তফসিল ঘোষণার পরদিনই রাজধানীর একটি গুরুত্বপূর্ণ ঢাকা 8 আসনে প্রার্থী ওসমান হাদি গুলিবিদ্ধ হলেন। তাকে বাঁচানো গেল না। তার জানাজাকে ঘিরে সহমর্মিতার বাতাবরণে ভালো কিছুর আশাবাদ জাগলো, তাও ফিকে হয়ে গেল একের পর এক কয়েকটি ঘটনায়। এ তালিকায় বুধবার যোগ হলেন শেরপুরের জামায়াত নেতা মাওলানা রেজাউল করিম। শেরপুরের ঝিনাইগাতীতে নির্বাচনী ইস্তেহারের পাঠ অনুষ্ঠানে সংঘর্ষে আহত রেজাউলকেও বাঁচানো গেল না।
প্রতিপক্ষকে ঘায়েল করতে দলের শীর্ষ পর্যায়ের পাল্টাপাল্টি বক্তব্য আর বিভিন্ন জেলার তৃণমূল নেতাকর্মীদের মধ্যে সংঘাত সংঘর্ষের ঘটনায় নির্বাচনের আগেই ভোটের মাঠ ক্রমশ উত্তপ্ত করে দিয়েছে। এই নির্বাচনে আইন শৃঙ্খলা পরিস্থিতি কেমন থাকবে এ নিয়ে বেশ আগে থেকে উদ্বেগ ছিল, তা এখনো কাটেনি, বরং প্রতিনিয়ত আরও বাড়ছে। ঢাকা সহ শহরগুলোর পাশাপাশি মফস্বল জেলাগুলোতেও ভর উত্তেজনা। ঢাকা ৮ আসনে একটা যুদ্ধ ভাব। নির্বাচনী প্রচারণা শুরুর পর থেকেই ঢাকা ৮ আসনে বিএনপি প্রার্থী মির্জা আব্বাসকে নানা কটূক্তির মাধ্যমে আক্রমণ করে আসছেন ঢাকা ৮ আসনে ১১ দলীয় জামায়াত জোটের প্রার্থী ও জাতীয় নাগরিক পার্টির মুখ্য সমন্বয়ক নাসরুদ্দিন পাটোয়ারি। তাকে গ্যাংস্টার, চাঁদাবাজ, ক্রিমিনাল ও গডফাদার বলে আখ্যা দেওয়ার পাশাপাশি এবার বিএনপির আরও 2 নেতাকে সন্ত্রাসী হিসেবে উল্লেখ করেছেন তিনি। শেরপুরে নির্বাচনের ইশতেহার পাঠ অনুষ্ঠানে চেয়ারে বসাকে কেন্দ্র করে জামাত বিএনপি নেতাকর্মীদের সংঘর্ষ, একজনের মৃত্যু, সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া পোস্টের জেরে শরীয়তপুরের নড়িয়ায় বিএনপি জামাত সংঘর্ষের খবর মানুষের উদ্বেগকে আরও টোকা দিচ্ছে। গত কদিনের এ ধরনের আরও কিছু ঘটনা ঘটেছে, বেশিরভাগ ঘটনায় বিএনপি ও জামাতের নেতাকর্মীদের মধ্যে। নাটোর ১ লালপুর বাগাতিপাড়া আসনে প্রতিপক্ষের বিরুদ্ধে নির্বাচনী ব্যানার পুড়িয়ে দেওয়ার অভিযোগ করেছেন বিএনপি ও জামাতের প্রার্থীরা। নড়াইলে প্রতিদ্বন্দ্বী প্রার্থীর বিরুদ্ধে নির্বাচনী কার্যালয়ে আগুন দেওয়ার অভিযোগ করছেন একজন প্রার্থী। ভোলার বোরহান উদ্দিন উপজেলায় বিএনপি ও জামাতের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের বেশ কজন আহত হয়েছে। লালমনিরহাটের হাতীবান্ধা বিএনপি ও জামায়াতের কর্মী সমর্থকদের মধ্যে সংঘর্ষে অন্তত 15 জন আহত হয়। চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় বিএনপি ও জামায়াতের সংঘর্ষের মধ্যে অন্তত 13 জন আহত হয়েছে। ময়মনসিংহে বিএনপি প্রার্থী ও দলটির বিদ্রোহী প্রার্থীর সমর্থকদের মধ্যে হামলা ও কার্যালয় ভাঙচুর হয়েছে। সামনে আরও বড় কিছু শঙ্কা মানুষকে নতুন করে ভয়ের রাজ্যে নিয়ে যাচ্ছে। 12 পর্যন্ত তা কোথায় গড়াবে এ জিজ্ঞাসাও ব্যাপক। নির্বাচনী প্রচারে গিয়ে ঢাকা ৮ সংসদীয় আসনে জামাত এনসিপি জোট প্রার্থী নাসরুদ্দিন পাটোয়ারির ডিম হামলার শিকার হওয়া নিয়ে কাঁচাপাকা কথা মাত্রা ছাড়িয়ে যাচ্ছে। এ ঘটনায় প্রতিদ্বন্দ্বী বিএনপি প্রার্থী মির্জা আব্বাসের বিরুদ্ধে অভিযোগ তুলেছেন তিনি। অন্যদিকে জামাত এনসিপি জোটের প্রার্থীর বিরুদ্ধে উস্কানিমূলক ও অশালীন বক্তব্য দেওয়ার অভিযোগ এনেছে বিএনপি। সামাজিক মাধ্যমেও এ নিয়ে চলছে নানা আলোচনা। নতুন ধারার রাজনীতির কথা বললেও ভোটের মাঠে প্রতিপক্ষকে ঘায়েল করতে আবারও পুরনো ধারারই চর্চা, আর দোষারোপের রাজনীতিতে ফিরবেন না। নির্বাচনে অংশ নেওয়া প্রধান রাজনৈতিক দলের নেতারা অতীতে এমন কথা বললেও প্রচারণা শুরু থেকে এর ব্যত্যয়। কেবল গালমন্দ নয়, একে অন্যের বিরুদ্ধে প্রচারণায় বাধা, নেতাকর্মীদের উপর হামলা, হুমকি সহ নানা অভিযোগ যেমন আনছেন, তেমনি প্রতিপক্ষের ঘায়েল করতে অতীতে নানা বিষয়ের সামনে আনছেন কেউ কেউ। নির্বাচনে প্রচারণা শুরুর পর থেকে কথার লড়াইয়ে বিএনপি, জামায়াত, এনসিপি সহ কয়েকটি দল কেউ কাউকে ছেড়ে কথা বলছে না। নানা কারণে এবারে নির্বাচনী আকাঙ্ক্ষার দিক থেকে ভিন্ন মাত্রা। বহুল প্রতীক্ষা, নানা সংশয় এবং অনিশ্চয়তার পর ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আনুষ্ঠানিক প্রচার শুরু হয়েছে। প্রচারণায় প্রতিশ্রুতির বন্যা অস্বাভাবিক নয়। কে কি করবেন তা বলবেন, ওয়াদা দেবেন, বাস্তবায়ন পরের ব্যাপার। সাধারণ মানুষ এসব ওয়াদার ওজন বোঝে, তাই বলে সহিংসতার শিকারও হবে। এছাড়া এবার গুজবের ব্যাপকতা ভয়াবহ পর্যায়ে। গুজব মিথ্যাকে সত্য, সত্যকে মিথ্যা, এমনকি দিনকে রাত বানিয়ে ফেলা ম্যাজিক মেশিন স্বাভাবিক যাপিত জীবনকেই এরই মধ্যে বিষাক্ত করে তুলেছে। যে বা যারা এর ছোবলের শিকার হয়েছেন তারাই হাড়ে হাড়ে উপলব্ধি করছেন এই বিষের কি যন্ত্রণা। এবারের ভোটের যন্ত্রণাও চ্যালেঞ্জে পড়বে এমন শঙ্কা সিইসি আরও আগেই করে রেখেছিল। স্বয়ং প্রধান উপদেষ্টা উদ্বেগ প্রকাশ করেছেন। বাস্তবে এখন তার শঙ্কা উদ্বেগের চেয়ে মারাত্মক পর্যায়ে। মাঠের চিত্র ভয়ঙ্কর। যে যা পারছে করছে। কে কখন কাকে টার্গেট করে এআই দিয়ে কি বানিয়ে ছেড়ে দিচ্ছেন রেখা যাচ্ছে না। মানুষ বিভ্রান্ত হচ্ছে, গোলমাল বাঁধছে, উদ্দেশ্য সাধন হয়ে যাচ্ছে মহল বিশেষের। দেশ, সরকার, নির্বাচন কমিশন, প্রার্থী, ভোটার, সর্বোপরি জনগণ সবাই এ সাইবার গুজবের শিকার। ভোটের দিন পর্যন্ত তা কোথায় করাবে ধারণা করতেও গা শিউরে উঠছে পারিপার্শ্বিক নিয়ে চিন্তা করা সচেতন মানুষের। ভুয়া তথ্য বিভ্রান্তি মোকাবিলায় জাতিসংঘের মানবাধিকার কার্যালয়, ইউরোপীয় ইউনিয়ন সহ আন্তর্জাতিক বিভিন্ন সংস্থার সহায়তা চেয়েছে সরকার। এছাড়া ভুয়া তথ্য, বিভ্রান্তিকর কন্টেন্ট ও গুজব প্রতিরোধে আগামী জাতীয় নির্বাচন পর্যন্ত একটি বিশেষ সেল গঠন করেছে জাতীয় সাইবার সুরক্ষা এজেন্সি এনসিএসএ, প্রধান উপদেষ্টার প্রেস উইং, প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ পিআইবি, বাংলাদেশ সংবাদ সংস্থা বাসস, বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন, বিটিআরসি এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীগুলোর সঙ্গেও সমন্বয় করছে এনসিএসএ। নির্বাচনে ভুয়া তথ্য গুজব ঠেকাতে কাজ করছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ সিআইডিও। আইন শৃঙ্খলা বাহিনীগুলোর সাইবার সিকিউরিটি বিভাগকে সর্বোচ্চ সতর্ক ও তৎপর থাকার নির্দেশ দেওয়া
দেওয়া হয়েছে, কিন্তু চেষ্টার কুলাচ্ছে না, থামানো যাচ্ছে না অপতথ্য গুজবের স্রোত। ফ্যাক্ট চেকিং প্রতিষ্ঠান টিউমার স্ক্যানারের পরিসংখ্যান বলছে, নির্বাচন যত ঘনিয়ে আসছে গুজব ও ডিপ ফেক ভিডিওতে সয়লাভ হচ্ছে অনলাইন। শুধু গত ডিসেম্বরে 446টি রাজনৈতিক ভুল তথ্য শনাক্ত করছে প্রতিষ্ঠানটি। বছর কয়েক আগেও কৃত্রিম বুদ্ধিমত্তা ও আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এআই ছিল দূর ভবিষ্যতের একটি কাল্পনিক বিষয়। এখন তো দৈনন্দিন জীবনের অংশ হতে চলেছে। হাতে হাতে মোবাইল, দুনিয়া ডিজিটাল, মানুষও ডিজিটাল। অচিন্তনীয় এত পদ্ধতি মানুষের মস্তিষ্ককেও নিয়ন্ত্রণ করে ফেলেছে, তা জীবনযাত্রাকে সহজে উন্নত করছে, আর এর অপব্যবহার হয়ে উঠেছে যত নষ্টের কারণ। এআই এর শব্দগত মানে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। আর্টিফিশিয়ালের অর্থ কৃত্রিম, ইন্টেলিজেন্সের অর্থ বুদ্ধিমত্তা। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের অর্থ হচ্ছে এক কথায় কৃত্রিম বুদ্ধিমত্তা। তা সুনিপুণ দক্ষতার পরিচয়ক, মুহূর্তের মধ্যে যে কোনো ফলাফল বা ব্যাখ্যা সহজে লিখে দিতে পারে। এআই এমন একটি পদ্ধতি যা মানুষের মতো অথবা মানুষের থেকেও বেশি অ্যাডভান্স চিন্তাভাবনা করতে সক্ষম। বর্তমান বিশ্বে এআই শব্দটি খুব প্রচলিত একটি বিষয়, দ্রুতই এর জনপ্রিয়তা বেড়ে চলেছে। বিভিন্ন ক্রিটিক্যাল চিন্তাভাবনা ও পরিকল্পনার মাধ্যমে সূক্ষ্ম থেকে সূক্ষ্মতর ডাটা এনালাইসিস করে উন্নত অ্যালগোরিদম ব্যবহার করে ডাটা প্রসেসিং করাই মূলত এর কাজ। তাই এর প্রতি সবার আগ্রহটা অনেকটা বেশি। মানুষের ব্যক্তিগত তথ্য সংগ্রহ এবং বিশ্লেষণ করতে সক্ষম বলে এর অপব্যবহারের পর্শশক্তি নির্বাচন সামনে রেখে বেপরোয়া হয়ে উঠেছে। কৃত্রিম বুদ্ধিমত্তার মাধ্যমে মিথ্যা তথ্য বা ফেক নিউজ তৈরি করা তাদের কাছে বেশ সহজ। ডিপফেক ভিডিও বা ছবি তৈরির মাধ্যমে রাজনৈতিক এবং সামাজিক উদ্দেশ্যে ভুল তথ্য প্রচার করা হচ্ছে। এটি নির্বাচনী প্রক্রিয়া এবং সামাজিক অস্থিরতার ক্ষেত্রে বিপজ্জনক হয়ে উঠেছে। কৃত্রিম বুদ্ধিমত্তার জন্য স্পষ্ট নীতিমালা এবং আইন তৈরি করা জরুরি, যাতে এর অপব্যবহার প্রতিরোধ করা যায়। সরকারের পাশাপাশি আন্তর্জাতিক সংস্থাগুলোকে এর নিয়ন্ত্রণের জন্য একযোগে কাজ না করলে সামনে বিপদের ঘনঘটা। সবকিছুর উপকারের পাশাপাশি কিছু অপকারও থাকে, এটাই প্রকৃতির নিয়ম। তবে উপকারের তুলনায় এর অপকারিতা অনেক কম বলা যায়। বিশেষজ্ঞদের মতে ভুলবশত যদি এর উপর নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে, তাহলে এটি মানুষকে নিজের শত্রু ভাবতে পারে, যা মানবজাতির জন্য বিপজ্জনকও হয়ে উঠেছে। যুক্তরাষ্ট্র, তুরস্ক, স্লোভাকিয়া, আর্জেন্টিনা, ইন্দোনেশিয়া, ভারত, পোল্যান্ড, বুলগেরিয়া, তাইওয়ান, জাম্বিয়া, ফ্রান্সের মতো দেশের নির্বাচনগুলোতেও এর অপব্যবহার রয়েছে। বাংলাদেশে 24 সালে ডামি নির্বাচনও হয়েছে। আক্রান্ত বা ক্ষতিগ্রস্তদের তা জানতে জানতে সরকারের বিদায়ক্ষণ ঘনিয়ে আসে। যদিও 2024 সালের শুরুতে এআই এত উন্নত সহজলভ্য ছিল না। সহজলভ্যতার কারণে এবার কি হতে পারে সেই উৎকণ্ঠা এখন বিভিন্ন মহলে। অথচ অন্তর্বর্তীকালীন সরকার একটি শান্তিপূর্ণ, অবাধ ও সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ। সরকার কি এই প্রতিশ্রুতি পূরণ করতে পারবে? প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন।